এবারের পিএসএলটা আসলে কেমন উপভোগ করছেন এখন পর্যন্ত? কারণ অন্য যে কোনো বারের তুলনায় এবার বাংলাদেশিদের আগ্রহটা পিএসএল নিয়ে বেশি। ইটস বিকজ 6 জন ক্রিকেটার গেছেন, তাদের মধ্যে অনেকেই সুযোগ পাচ্ছেন। এখন যে খেলাটা চলছে সেখানেও 2 জন খেলছেন, শরীফুল এবং রিশাদের আগে মুস্তাফিজের পারফরমেন্স আমরা দেখেছি, পারভেজ ইমনকে সুযোগ পেতে দেখেছি। হাইপটা কেমন উপভোগ করছেন? এক্স্যাক্টলি, এবারে পিএসএলটা শুরু হওয়ার আগে থেকে নাবিল কাসের এটাই আলোচনা হচ্ছিল। আপনি যে পয়েন্টটা মেনশন করলেন যে 6 জন ক্রিকেটার খেলছেন এবং 6 জনের মধ্যে 5 জনই বা 6 জনেরই একাদশে থাকার সম্ভাবনা আছে এমন ক্রিকেটাররা খেলছেন। ফলে লাস্ট আমরা এমন কোনো ফ্র্যাঞ্চাইজি লিগ মনে করতে পারি না যেখানে বাংলাদেশের 5-6 জন ক্রিকেটার খেলছেন এবং তাদের 11-এ থাকার সম্ভাবনাও অনেক বেশি। ফলে প্রতিদিনই দেখা যাচ্ছে পিএসএল-এ বাংলাদেশি প্লেয়ারদের ম্যাচ থাকছে এবং বাংলাদেশের মানুষরা সেভাবেই আসলে পিএসএলটা দেখছে যে আজকে শরীফুলের ম্যাচ কিংবা একদিন মুস্তাফিজের ম্যাচ ছিল, আজকে শরীফুল ভার্সেস রিশাদের ম্যাচ, এভাবেই কিন্তু বাংলাদেশের মানুষজন পিএসএলটা উপভোগ করছে। ফলে সেভাবেই আজকের ম্যাচটা হচ্ছে। আজকেও শরীফুল রিশাদ দুই দলের হয়ে মাঠে নেমেছেন। শরীফুল বোলিংও করেছেন, দুর্দান্ত বোলিংও করেছেন বললেও হয়তো বা ভুল হবে না, কারণ যেভাবে বাকি বোলাররা রান দিয়েছেন সেক্ষেত্রে তার বোলিংটা তো নিশ্চয়ই উপভোগ করেছেন। অবশ্যই এখন যে খেলাটা চলছে সেখানে পেশোয়ার জালমি তারা লড়াই করছে শরীফুলের পিন্ডিজের এগেনস্টে। পিন্ডিজের হয়ে রিশাদ খেলছেন, যিনি এখনও বোলিং করেননি। শরীফুল 4 ওভার বল করেছেন এবং 31 রান খরচায়, তার নামের পাশে কোনো উইকেট নেই। তবে একটু মনে করে দিতে চাই, রান পিন্ডিজ তুলেছে 214। অন্য সব বোলারের তুলনায় শরীফুলের ইকোনমিটা ভালো ছিল। পাওয়ার প্লে 3টা ওভার তিনি করেছেন, স্লগ ওভার 1টা ওভার করেছেন। তো কেমন দেখছেন আসলে এখন পর্যন্ত পিএসএল-এর স্কোর কার্ডগুলো যদি আমরা দেখি? রান হচ্ছে প্রথম ম্যাচটায় লাহোর 199 রান বোর্ডে জমা করেছে, হায়দ্রাবাদকে বড় ব্যবধানে হারিয়েছে। দ্বিতীয় ম্যাচে করাচি বড় রান করেছিল 181, জবাব দিতে নেমে কোয়েটা 167 রানে থেমে 14 রানে ম্যাচটা হেরেছে। এবং আজকের ম্যাচেও রান হচ্ছে, তো রান হচ্ছে, হাইপটা আছে। তবে একটা সমস্যা কি ফেস করছেন কিনা, যে দর্শক শূন্য স্টেডিয়ামে খেলাটা হচ্ছে। এক্স্যাক্টলি, এবং সেটা নিয়ে পাকিস্তানকেও বেশ খানিকটা ভুগতে হচ্ছে, কারণ তারা স্টেডিয়ামও কিন্তু ভেন্যুও কিন্তু কমিয়ে এনেছে। মাত্র 2টো ভেন্যুতে খেলা হচ্ছে এবং দর্শকও নেই মাঠে উপস্থিতি। ফলে একটা ক্রিকেট ম্যাচে যখন আপনি মাঠে বসে খেলা দেখার তো একটা ব্যাপার থাকে, আপনি যখন টিভিতে খেলা দেখবেন তখনও কিন্তু ওই মাঠের ক্রাউডের ওই অ্যাম্বিয়েন্স, ক্রাউডের মাঝখানে ক্রিকেটারদের খেলা সবকিছু কিন্তু ব্যবহার করা হচ্ছে। হ্যাঁ, সেটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে। হ্যাঁ, অরিজিনাল তো অরিজিনালি, এবং মাঠে যখন দর্শকরা থাকেন সেই প্রেসার সামলে ক্রিকেটাররা কিভাবে খেলেন, হোম ভেন্যু অ্যাওয়ে ভেন্যুতে খেলা সব মিলিয়ে অন্যরকম একটা আমেজ তৈরি হয়। বলে সেটা নেই পিএসএল-এ। তারপরও বাংলাদেশের মানুষদের জন্য যেটা বলছিলাম, যে যেহেতু বাংলাদেশের ক্রিকেটাররা খেলছেন, শরীফুলের কথা আপনি বলছিলেন, শরীফুলের বোলিংটাই যদি দেখি আজকের ম্যাচে তিনি যেভাবে বোলিং করেছেন, আপনি বলছিলেন যে 4 ওভার বোলিং করে তিনি 31 রান খরচ করেছেন। তবে তার দলের অন্য বোলাররা যেভাবে রান করেছেন, একমাত্র সুফিয়া মুকিম বাদে বাকি প্রত্যেকেই কিন্তু তার থেকে অনেক বেশি রান খরচ করেছেন এবং তিনি 4 ওভার 31 রান খরচ করেছেন, কোনো উইকেট না পেলেও ইকোনমিটা 7.8। এবং নাবিল কাসের কি মনে হয় যে 4 ওভারের মধ্যে প্রথম 3 ওভারই তাকে দিয়ে টানা করিয়ে ফেলানো হয়েছিল এবং সেই জায়গাটা থেকে মানে শরীফুলকেই ঠেলে দেওয়া হয়েছিল যখন আসলে ব্যাটাররা খুব ভালো ফর্মে ছিলেন। এই যেভাবে বাবর আজম শরীফুলকে ইউজ করেছেন, তাতে কি মনে হয় যে শরীফুলের বোলিংটা কি একটা স্টেটমেন্ট দিল কিনা যে দরকারের সময় আপনি শরীফুলকে আনতে পারেন, এবং ক্যাপ্টেন সেই ভরসাটা পেল কিনা সামনের ম্যাচগুলোর জন্য? টানা 3 ওভার তাকে করানো নেই, প্রথম 2টো ওভার ব্যাক টু ব্যাক করেছেন। এরপরে পাওয়ার প্লে শেষ ওভারটা আবার তিনি করছেন, মানে প্রথম ওভার করছেন, তৃতীয় ওভার করছেন, চতুর্থ পঞ্চম ওভার আমির জামাল আলী রাজারা করছেন। তারা আবার এক্সপেন্সিভ থাকায় পাওয়ার প্লে শেষ ওভারে তাকে আবার ডেকে আনা হয়েছে। মানে পাওয়ার প্লেতে তিনি 2টা স্পেল করেছেন। প্রথম স্পেলটা 2 ওভারের, ওই 2 ওভারে প্রথম ওভারে রান দিয়েছেন 7, পরেরটায় 8 এবং পাওয়ার প্লে শেষ ওভারে রান দিয়েছেন 5। 11 রান খরচ করেছেন শেষ ওভারটায়। সেখানে 2টা ওয়াইড ছিল, একটা নো ছিল, নতুবা হি হ্যাজ ডান ওয়েল। কারণ যে ধরনের উইকেটে খেলা হচ্ছে একেবারে ফ্ল্যাট উইকেট, সেখানে 200 রান পার স্কোরের সমান। সেই জায়গায় আপনি যখন 8-এর কম ইকোনমিতে বোলিং করবেন, আপনাকে বাহবা দিতেই হবে। এবং বাবর আজম তাকে প্রথম 2টো ওভার করিয়েছেন, এরপরে আবার যখন তাকে পার প্লে শেষ ওভারে ডেকে এনেছেন তখন তিনি বুঝতে পারছিলেন যে অন্য বোলারদের দিয়ে এখন কাজ হচ্ছে না, সে কারণে তাকে ডেকে আনা হয়েছে। এবং স্লগ ওভার ও পেনাল্টিমেট ওভারটা তিনি করেছেন, মানে 19তম ওভারটা, যেটাকে টি-20-র ক্রুশাল একটা ওভার বলা হয়। তো সব মিলিয়ে বাবর আজম তাকে স্ট্রাইক বোলার হিসেবে খেলিয়েছেন। একজন বিদেশি ক্রিকেটারকে যখন আপনি 4 জন বিদেশির কোটায় খেলাবেন, আপনি বোলার খেলালে, পেস বোলার খেলালে তার কাছ থেকে উইকেট চাবেন। সেই জিনিসটাই চেয়েছিলেন বাবর আজম। উইকেট দিতে না পারলে ইকোনমিক্যাল ছিলেন।
অ্যাবসলিউটলি, এবং অন্তত একটা আস্থা হয়তো বা তিনি বাবর আজমকে দিতে পেরেছেন যেন পরবর্তী ম্যাচগুলোতেও তিনি খেলবেন, এবং স্পেশালি মনে করা হচ্ছিল যে নাহিদ রানার খেলার সম্ভাবনাটাই বেশি, যেহেতু নাহিদ রানাকে আগে পিক করা হয়েছিল এবং নাহিদ রানা যে ধরনের ফর্ম বেশি, এবং নাহিদ রানা যেভাবে পাকিস্তানের এগেনস্টে পারফর্ম করে থাকেন সব ফর্মেটে, লাস্ট ওয়ানডে সিরিজটার কথাই যদি বলেন, ফলে খানিকটা সারপ্রাইজ হয়েছেন কিনা যে বা নাহিদ রানার জায়গায় শরীফুল খেলেন? আমার কাছে পার্সোনালি একটু সারপ্রাইজিং ছিল, কারণ আপনি যাকে আগে পিক করবেন বা যার জন্য বেশি টাকা খরচ করবেন তাকেই আপনি একাদশে রাখার কথা, কারণ শরীফুল ইজ এ রিপ্লেসমেন্ট প্লেয়ার। তবে আপনি যখন নেট সেশনগুলো করেন তখন কিন্তু বোঝা যায় যে কার রিদম কেমন, কার ফর্ম কেমন, সেই জায়গায় হয়তো শরীফুলকে বেটার মনে হয়েছে। নাহিদ রানাও সুযোগ পাবেন টি-20 ফরম্যাটে, আবার শরীফুলের রিসেন্ট ফর্মটাও মনে হয় কাজে লেগেছে, যেভাবে তিনি বিপিএল এ হাইয়েস্ট উইকেট টেকার ছিলেন। তো সেই জায়গায় আমার কাছে মনে হয় যে নাহিদ রানাকে এজ করে গিয়েছেন শরীফুল, এবং তানজিদ তামিম কতটা সুযোগ পাবেন সেটা নিয়েও একটা প্রশ্ন আছে, কারণ একই দলে 3 জন বাংলাদেশি আছেন, ওই জায়গাতে একটু সমস্যায় পড়তে পারেন। তবে অন্যদিকে মুস্তাফিজ সুযোগ পেয়েছেন, মুস্তাফিজ আসলে বেশিরভাগ ম্যাচই খেলবেন, তিনি ভালো পারফর্ম করেছেন। পারভেজ ইমন 4 নম্বরে ব্যাটিং করলেও খুব ভালো করতে পারেননি, তবে তিনিও সামনে সুযোগ পাবেন, যেহেতু সাউথ আফ্রিকার রুবিন হারমান একজন ব্যাকআপ লাহোর কালান্দার্সের, তিনি এখনও পাকিস্তানে এসে পৌঁছাননি, অন্তত আরও 2-3টা ম্যাচ হয়তো এক্সপেক্ট করতে পারেন পারভেজ ইমন। প্রথম ম্যাচে পারভেজ ইমন 13 বলে 14 রান করেছিলেন, একটা 6 মেরেছিলেন, স্ট্রাইক রেটটা 107। মিডল ওভার্সে যখন তিনি নেমেছেন তখন ভালো একটা রান বোর্ডে জমা ছিল লাহোরের, তবে ব্যাক টু ব্যাক 10 রানের ব্যবধানে তার 3টা উইকেট হারিয়ে ফেলেছিল। 84 রানের ওপেনিং পার্টনারশিপ ছিল 8.2 ওভারে, তবে 84 থেকে 94 তুলতে ওই 10 রানে তারা 3টা উইকেট হারিয়ে ফেলে, এবং তখনই ইমন নামেন। সে কারণেই তিনি আসলে অ্যাগ্রেসিভ রোলটা প্লে করতে পারেননি, তখন একটা পার্টনারশিপ গড়ার দরকার ছিল, সেটাই হাসিবুল্লাহ খানের সাথে পারভেজ ইমন করেছেন, এবং আমার কাছে মনে হয় যে খুব ভালো মার্কস না পেলেও উতরে গেছেন পারভেজ ইমন ওই জায়গাটা, কারণ বোর্ডে কিন্তু রান ঠিকই 200 জমা হয়েছে, কারণ ওই সময় যেই কলাপসটা হচ্ছিল সেটা ঠেকানো তার কাজ ছিল, সেই কাজটা তিনি করতে পেরেছেন। এবং সেটা দেখছিলাম যে ম্যাচের পরে টিম ওনার তিনিও বলছিলেন যে পারভেজ হোসেন ডেবু ম্যাচে ভালো ব্যাটিং করেছেন, এবং যেটা তার কাছ থেকে দল চেয়েছে তিনি সেলফলেস ক্রিকেটটা খেলেছেন এবং দলের চাহিদা মিটিয়ে ব্যাটিং করার চেষ্টাটা তিনি করেছেন। এবং আরেক পেসার বাংলাদেশের মুস্তাফিজুর রহমান, তার প্রসঙ্গে যদি আসি, তিনি একটা ম্যাচই খেলেছেন, সেই ম্যাচটাতে 4 ওভারে 19 রান দিয়ে 1 উইকেট নিয়েছেন, এবং ইকোনমিটা আবারও ইমপ্রেসিভ, মাত্র 4.8, একটা টি-20 ম্যাচ নাবিল কায়সার, এবং এই কাজটা মুস্তাফিজ দিনের পর দিন করে যাচ্ছেন। আমি রিসেন্ট টাইমে কেউ একজন মনে হয় প্রশ্ন করছিল অফেয়ারে যে আমরা বলি যে মুস্তাফিজের প্রাইম টাইম ছিল 2015-16 ওই সময়টা, এখন কি তিনি আসলে সেই সময়টাকেও ছাপিয়ে যাচ্ছেন? টি-20তে বা ওয়ানডেতে কিন্তু টেস্ট খেলছেন না, দুটো ফরম্যাটে তিনি কিন্তু ইকোনমিক্যাল বোলিং করছেন, এবং আপনি এই বিশ্বের যে কোনো জায়গায় তিনি খেলেন না কেন এই কাজটা তিনি হরহামেশা করে থাকেন। আমরা দেখেছি যে লাহোর যখন 200 রান বোর্ডে জমা করে তখন আপনার আস্কিং রান রেটটা 10 শুরু থেকে। মুস্তাফিজ বোলিং করেছেন পাওয়ার প্লের শেষ ওভারটা এবং পাওয়ার প্লের পরের প্রথম ওভারটা। মুস্তাফিজ যখন রান আটকে দিয়েছিলেন তখনই কিন্তু কুশাল পেরেরা সিকান্দার রাজাকে চার্জ করতে গিয়ে আউট হয়ে গেছেন, এবং আমার কাছে যতটুকু মনে হয় যে মুস্তাফিজের রোলটা খুব ভাইটাল, তার কাছ থেকে ইকোনমিক্যাল বোলিং চেয়েছে লাহোর, সেটা তিনি ডেলিভার করতে পেরেছেন। ক্রুশাল ওভারগুলো করেছেন, পাওয়ার প্লের শেষ ওভার, পাওয়ার প্লের পরের প্রথম ওভার এবং স্লগ ওভারে 2টা ওভার। তবে স্লগে মুস্তাফিজ যখন বোলিং করেছেন তার আগে আসলে ম্যাচটা শেষ হয়ে গেছে, 9টা উইকেট চলে গিয়েছিল। তো সব মিলিয়ে হারিস রউফ, শাহিন শাহ আফ্রিদি এবং একই সাথে মুস্তাফিজ, এই 3 পেস বোলারের মানে দক্ষতার জায়গা কিন্তু ভিন্ন রকম, এবং লাহোর কালান্দার্স চ্যাম্পিয়ন। হারিস রউফ ক্যান ক্লিক 150, 152, শাহিন শাহ আফ্রিদি ক্যান সুইং দ্য নিউ বল, মুস্তাফিজের স্লোয়ার কাটার। আমার কাছে মনে হয় এই দলটার বোলিংয়ে যথেষ্ট বৈচিত্র্য আছে, এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা এবারও ভালো করবে, এবং সেখানে মুস্তাফিজের খুব ভাইটাল একটা রোল থাকতে যাচ্ছে। এক্স্যাক্টলি, এবং এবার পিএসএল এ মুস্তাফিজই সবচেয়ে বড় স্টার বাংলাদেশ থেকে যারা খেলছেন, এবং আমরা আশা করতে পারি যে মোটামুটি ম্যাক্সিমাম ম্যাচই তিনি খেলবেন ওই ধরনের ইনজুরি কনসার্ন বা অন্য কোনো সমস্যা না থাকলে। ফলে সব মিলিয়ে মুস্তাফিজ বা শরীফুল, রিশাদ তো এখনও বোলিং করেননি, তিনি বোলিং করবেন। বাকি যারা পারভেজ হোসেন ইমন যেভাবে শুরু করেছে পিএসএল এ, নর্মালি আমরা দেখি যে ফ্র্যাঞ্চাইজি লিগে টি-20 ফরম্যাটের ক্রিকেট যেহেতু খুব বেশি বাংলাদেশিরা সুযোগ পান না, 1-2 ওই ঘুরিয়ে ফিরে মুস্তাফিজ, সাকিব আল হাসান, এর বাইরে 1-2 জন কখনো কখনো হলো ম্যাচ খেলার সুযোগ পান না। রিশাদ বেস্টে খেলার পর স্কোরকার্ডটা দেখছিলাম 215 রান টার্গেটে ব্যাট করছে এখন
পেশাওয়ার জালমি 7 ওভারে তাদের রান ছিল বিনা উইকেটে 70। অষ্টম ওভারটা রিশাদ করেছেন, তিনি দিয়েছেন 5 রান। এবং ওই জায়গায় কিন্তু আসলে পার্থক্য, একটা ওভারে যখন আপনি রান কম দিবেন তখন অন্য ওভারে ব্যাটসম্যানদের ওপর ওই রানটা তুলে নেওয়ার চাপ থাকে, তখন কিন্তু উইকেট আসে। বোলিংটাও কিন্তু একটা পার্টনারশিপের খেলা, এবং বিগ ব্যাশে তিনি পারফর্ম করেছেন, বিপিএল মিস করে গেলেও এরপরে আমরা জাতীয় দলের হয়ে ভালো পারফর্ম করতে দেখেছি, এবং সব জায়গায় তিনি এখন আসলে ডাক পাচ্ছেন। মুস্তাফিজ এবং রিশাদের উপরে আসলে স্পটলাইটটা থাকে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট এখন বাংলাদেশিদের মধ্যে। অ্যাবসলিউটলি, এবং রিশাদ যেভাবে শুরু করেছেন হয়তোবা আরও এই ম্যাচে আরও বোলিং করার সুযোগ আছে, এবং সেভাবেই তিনি হয়তোবা বোলিংটা করবেন। এবং এইটা মনে হয় একটা স্টেটমেন্ট দিচ্ছে যে নেক্সটে যখন ফ্র্যাঞ্চাইজি লিগগুলো হবে অন্যান্য জায়গায়, এবং সেখানে 100-এও এবার দল পেয়েছেন মুস্তাফিজ, সব মিলিয়ে হয়তোবা বাংলাদেশের ক্রিকেটাররা আরও বেশি সম্মান বা আরও বেশি ডাক হয়তোবা ভবিষ্যতে পাবেন। অবশ্যই টি-20 ক্রিকেটে এটা এখন আপনি আশা করতেই পারেন, বিশেষত বোলারদের সুযোগ পাওয়ার সম্ভাবনাটা বেশি, কারণ বাংলাদেশি বোলাররা এখন যেভাবে পারফর্ম করছেন ইন্টারন্যাশনাল অ্যারেনায়, সেখানে সব ফ্র্যাঞ্চাইজি লিগগুলোরই আসলে চোখ আছে, এবং তারা ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতেও ভালো করছেন। কেউ একজন ভালো করলে তখন অন্যের দরজাটা খুলে যায়, এবং আস্তে আস্তে কিন্তু এই দরজাগুলো খুলছে, যেটা বাংলাদেশের ক্রিকেটের জন্যই আসলে একটা বিগ প্লাস পয়েন্ট। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.